বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া। একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। সিন্ধু কিংবা পর্বতমালা, তার যে সৌন্দর্য ঠিক তেমন সৌন্দর্য আছে আরেক জায়গায়, সেটা হলো বাংলাদেশের গ্রাম। আর তা যদি হয় সমতলের চায়ের রাজধানী তেঁতুলিয়া, তাহলে তো কোনো কথাই নেই। এই ভিডিওটা তাদের জন্য যারা গ্রাম ঘুরতে পছন্দ করেন এবং আমাদের মতন যারা কাঞ্চনজঙ্ঘা মিস করছেন। একদম পুরোপুরি মেঘে একবারে পুরোপুরি ঢাকা। এখানে এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, আমাদের তো কপাল অনেক ভালো, এই কারণে আমরা আজকে দেখতে পারিনি। আকাশে প্রচুর মেঘ দেখে মনে হচ্ছে আসলে এখানে কিছুই নেই। তো আজকের দিনটা মিস। কালকেও আমরা এখানে আসি, যদি কপাল ভালো থাকে, যদি দেখা যায় তাহলে দেখবো, আর নাইলে তো টাফ লাক এন্ড বেটার লাক। আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন আমরা ঢাকা থেকে তেঁতুলিয়া আসছি এক্সপেডিশন নর্থ বেঙ্গলের ফার্স্ট এপিসোডে। আমাদের এই এক্সপেডিশন নর্থ বেঙ্গল সম্ভবত 4 এপিসোডের হতে যাচ্ছে। ফার্স্ট এপিসোডে আমরা আসছি ঢাকা থেকে তেঁতুলিয়া, আজকে সেকেন্ডে। আমাদের আজকের দিনের প্রথম প্ল্যান ছিল কাঞ্চনজঙ্ঘা দেখবো, কারণ কাঞ্চনজঙ্ঘাটাই তেঁতুলিয়ার সবচেয়ে বড় আকর্ষণ। হিমালয় শৃঙ্গের 3য় সর্বোচ্চ এবং পুরো বিশ্বেরও 3য় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো এই কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কাঞ্চনজঙ্ঘা সবাইকে দেখা দেয় না, আমাদেরকেও কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় নাই। কাঞ্চনজঙ্ঘা দেখা না দিলেই কি তেঁতুলিয়ার সৌন্দর্য শেষ? তেঁতুলিয়াতে ঘোরার আরও অনেক জায়গা আছে, এই জায়গাগুলোকে আমরা কখনোই এক্সপ্লোর করি না। আমাদের প্ল্যান ছিল, চিন্তা ছিল আমরা এই জায়গাগুলোকে এক্সপ্লোর করব এবং গ্রামের সৌন্দর্য দেখব। তাই এই ভিডিওটা তাদের জন্য খুব বেশি উপকারী যারা তেঁতুলিয়াতে কি করবেন ভেবে পান না, এবং তাদের জন্য উপকারী যারা বলেন তেঁতুলিয়াতে আর কি দেখার আছে। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার মনে হয় আপনি একটা আইডিয়া পাবেন তেঁতুলিয়াতে আপনি সারাদিন কিভাবে কাটাতে পারেন এবং কিভাবে প্ল্যান করলে তেঁতুলিয়ার আসল সৌন্দর্যটা আপনি ঘুরে দেখতে পারবেন। তেঁতুলিয়া 0 পয়েন্ট উদ্বোধন করেন কাজী মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তেঁতুলিয়া, এন্ড সোহান চন্দ্র সাহা, উপজেলা নির্বাহী অফিসার তেঁতুলিয়া। এন্ড তারিখ হচ্ছে 18 মে 2021, আর আজকের তারিখ হচ্ছে 28 অক্টোবর 2025। আমি দাঁড়িয়ে আছি তেঁতুলিয়া 0 পয়েন্টে। এক্সপেডিশন পঞ্চগড় ডে 2 আজকে। আমরা আজকে পঞ্চগড়ে থাকবো, তার মানে আমাদের পঞ্চগড় থাকা হচ্ছে আসলে 2 রাত। সবাই নর্মালি 1 দিন বা 1 রাত থাকে, আমরা 2 রাত থাকতেছি। কালকে রাত সন্ধ্যা 7টার সময় আমরা এসে পৌঁছেছি পঞ্চগড়ে। আজকে সকালবেলা তেঁতুলিয়া 0 পয়েন্টে আসছিলাম, মহানন্দা নদীর পাশে, যে দেখা যায় নাকি কাঞ্চনজঙ্ঘা, বাট আনফর্চুনেটলি দেখা যায় নাই। এখন আমরা যাচ্ছি একটু ভিতরের দিকে, অর্থাৎ মহানন্দা নদীর একদম পাড়ে, যে জায়গাটাতে গিয়ে আমরা দেখতে পারবো যে পাথর কীভাবে তুলে। ধান ক্ষেতের পাশ দিয়ে রাস্তা, আমরা একদম নদীর পাড়ে চলে যাচ্ছি। এটা তো মহানন্দা নদী, তাই না? আমরা মহানন্দা নদীর একদম পাশে, অর্থাৎ ওই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে কপাল খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর সামনে যে এখানে পাথর তুলতেছে, এখান থেকে পাথরের বিজনেস খুব বড় বিজনেস আর কি। আসার পথে রাস্তাঘাটে খালি ধুলা আর পাথরই দেখছি, তো বোঝাই যাচ্ছে যে পাথরের বিজনেস অনেক ফ্লারিশিং বিজনেস এখানে। আর এই যে মহানন্দা নদী থেকে পাথর বালি এগুলো উত্তোলন করে এখানে। মহানন্দা নদী ভারতেই যার শুরু, ভারতেই যার শেষ, শুধু একটুখানির জন্য বাংলাদেশে প্রবেশ। অবশ্য বাংলাদেশে প্রবেশ বললেও ভুল হয়, বাংলাদেশের ঠিক সীমানা ঘেঁষে তেঁতুলিয়ার বর্ডার দিয়ে এই নদীটার অবস্থান। নদীটাই মূলত তেঁতুলিয়া থেকে ভারতকে পৃথক করছে। তবে এখানে একটা কারসাজি আছে। কারসাজিটা হলো নদীটা ভাগ হওয়ার কথা মাঝখান থেকে, অর্থাৎ বর্ডার আউটপোস্ট বা সীমানা পিলার যেটা, সেই সীমানা পিলারটা থাকার কথা নদীর মাঝখানে। কিন্তু আনফর্চুনেটলি সীমানা পিলারটা বাংলাদেশের সাইডে, অর্থাৎ ম্যাপে যদিও দেখায় নদীর মাঝখান দিয়ে সীমানা, কিন্তু সীমানাটা বেসিক্যালি বাংলাদেশের সাইডে পড়ে। এবং যখন আমরা ওই নদীর পাড়ে গিয়ে দাঁড়াই তখন অলরেডি আমরা ভারতের ভেতরে। আর ওই জায়গাটাতে ছবি তোলা নিষেধ, এই কারণে ভালো কোনো ক্লিপ বা শটও নেওয়া যায়নি। ওখানে একজন বিজেপি সদস্য ছিলেন, তার সাথে কথা বলে আমরা যা বুঝতে পেরেছি, ইন্ডিয়া পাথর উত্তোলন করে না, যারা পাথর উত্তোলন করেন সাধারণত বাংলাদেশিরাই পাথর উত্তোলন করেন। অঞ্চলে একটা পাথরের বিশাল বড় বিজনেস আছে বোঝাই যাচ্ছে। এবং এই পাথর তোলার সময় হলো সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ 9টার পরে আর কোনো পাথর উত্তোলন করতে দেয় না। ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম, সেকেন্ড দিনে আসছে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া চলে আসছি। তো তেঁতুলিয়াতেই আছি, তেঁতুলিয়ার বাজার থেকে। এখানে জীবনযাত্রা, মানুষ জীবন সব কিছু হচ্ছে খুব স্লো। আমরাও স্লো হয়ে গেছি। আমরা যে এখন আস্তে ধীরে যাচ্ছি, আমাদের মধ্যে একটা আরামদায়ক আদর্শ ভর করছে
আসলে জীবন তো তার জীবনের গতিতে চলে, আশপাশের সারাউন্ডিংসের স্পিড, এনভায়রনমেন্ট, তাদের যে পেস, আপনার লাইফও ঠিক সেই পেসেই চলবে। এখানে এসে দেখতেছি মানুষজনের মাথায় তেমন কোনো চিন্তা নাই। আমাদের ঢাকা শহরে যেরকম সারাদিনের রাশ, এটা করতে হবে, ওটা করতে হবে, টাকা ইনকাম করতে হবে, সকালবেলায় 10টায় অফিস বেরোতে হবে, 7টায় জ্যাম, এখানে তো সেগুলোর কোনো বালাই নাই। মানুষজন স্লো, পরিবেশ স্লো, সব কিছু স্লো, সবাই সাইকেলে করে যাচ্ছে, বাইক টাইকও তেমন খুব একটা দেখা যায় না। 100 সিসির বাইক সব, 100, 110, 150 সিসির বাইক। আমি আমার নিজের বাইকই, অর্থাৎ এই জিক্সার হচ্ছে গিয়ে আজকে সকালে ফার্স্ট দেখছি, আর নাই। আসলে জীবনটা এরকমই, জীবন চলে জীবনের মতন, আশপাশের পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে পারাটাই হচ্ছে যে জীবনের সার্থকতা। যদি এখানে থেকে যেতে পারতাম, এখানের এনভায়রনমেন্টের সাথে মিশে যেতে পারতাম, তাইলে খুব ভালো লাগতো। আমি শহরে থাকতে চাই না, ঢাকা শহর আমার একদম পছন্দ না। আমি চাই এরকম একটা গ্রামের স্নিগ্ধ শীতল পরিবেশে, এরকম একটা কুড়ে ঘরের ভিতরে আমার জীবনটা পার হয়ে যাক। এইটাই তো জীবন, আর কি চাই জীবনে? অনেক কিছু আসলে চাইয়ে নিবে, এটা পাইলেও ভালো হইতো। জীবন হচ্ছে জীবনের মতন, আমরাই জীবনটাকে জটিল করি, আমরাই জীবনটাকে সহজ করি। জীবন আসলে জটিল না, সহজ না। যাক, জীবনের আলাপ আমরা বাদ দিই। আমরা এখন আছি তেঁতুলিয়াতে, এক্সপেডিশন নর্থ বেঙ্গলে। জীবনে উপভোগ করতে গেলে বেশি বেশি ঘুরতে হবে, আর এই ঘোরাটা হতে পারে যে কোনো জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সবখানে। আর এই এক্সপেডিশনে আমাদের সেকেন্ড দিনের সবচেয়ে বড় টার্গেট ছিল আমরা তেঁতুলিয়ার গ্রামে গ্রামে ঘুরবো, গ্রামের ভেতরের সৌন্দর্য, চা বাগানের সৌন্দর্য, নদীর পাড়ের সৌন্দর্য এবং সীমানার সৌন্দর্য উপভোগ করব। তবে তার আগে আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি, সেটা হলো আমরা একটু বাঁশ দেখে আসি। আর এই যে এটা হচ্ছে বাঁশ, এটা নাকি অনেক মানে পিকুলিয়ার একটা বাঁশ। এটা হলো হলুদ কালারের বাঁশ আর কি, কালার প্রিটেন্ট ব্যাম্বো, ভাদিম বা কাঞ্চন বাঁশ, মেড ইন তাইওয়ান। আর এটা হচ্ছে কালার প্রিটেন্ট ব্যাম্বো, মেড ইন থাইল্যান্ড। অর্থাৎ বাঁশগুলো অনেক মোটা, অ্যান্ড বাঁশ হচ্ছে গিয়ে হলুদ কালারের। এই হলুদ কালারের বাঁশ আমি কখনো দেখিনি। নর্মালি নর্মালি বাঁশ পেকে হলুদ হয়, বাট এটা ন্যাচারালি হলুদ। কিন্তু যাদের আমি অপছন্দ করি, যাদের আমি দেখতে পারি না, যাদের আমি সহ্য করতে পারি না, তাদেরকে এই বাঁশটা একটু খাওয়াই দিতে মন চাইতেছে। বাপ রে বাপ, এক হাতে আটে না। তো বুঝতেই পারছেন, কাউকে যদি এই বাঁশ দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে তার কী অবস্থা হবে। সো পুলিশ কিন্তু ডিম থেরাপি ইউজ না করে এটা করতে পারে। আর টিপিক্যাল বাংলাদেশি প্রেমিকা ভাই বোনেরা, কী করছেন আপনারা? এটা মানে নিজের 14 গোষ্ঠীর সবার নামটা মনে হয় লেখা ফেলাচ্ছেন এখানে। এ তো প্রেমিক পুরুষ, প্রেমিক মানুষ, এ তো প্রেম এদের উতলায় ওঠে। তারপরেও বাংলাদেশিরা নাকি হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট আনহ্যাপি দেশের মানুষ, আনহ্যাপি মানুষ। এত প্রেম কুই পান আপনারা? আমাকে একটু ধার দেন। শুনেন, যারা আমারে পছন্দ করেন না তারা বি ভেরি কেয়ারফুল। মোটা বাসের সন্ধান পাইছি, একদম জায়গা মতন। আসেন একটা সিরিয়াস আলাপে আসি। সিরিয়াস আলাপটা হচ্ছে সীমানা নিয়ে আলাপ। আমি এখন যেখানে দাঁড়ানো আছি তার ঠিক নিচে যেটা দেখছেন, এটা হচ্ছে একটা সীমানা পিলার, ভারতের সীমান্ত। অর্থাৎ আমি একদম সীমানার মাথায় দাঁড়িয়ে আছি। পিছনে যেটা দেখছেন সেটা হলো মহানন্দা নদী, আর ওই দূরে একটা ব্রিজ আছে, ওইটা শিলিগুড়ির ভেতরে ইন্ডিয়ার ব্রিজ। অর্থাৎ আমি একদম বাংলাদেশের শেষ সীমানায় তেঁতুলিয়ায় দাঁড়ানো। এই যে সীমান্ত বা বর্ডার, আপনি একবার চিন্তা করে দেখেন তো, যদি এই সীমানা বা সীমান্ত না থাকতো তাহলে এক দেশ থেকে আরেক দেশ বা এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াতটা কত সহজ হয়ে যেত। আমরা সবাই মিলেমিশে থাকতে পারতাম, এবং এর পাশাপাশি এক প্রদেশ থেকে আরেক প্রদেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় কত সহজে ঘুরতে পারতেন। আমরা বাংলাদেশে থেকে খুব সহজে ইন্ডিয়া ঘুরে আসতে পারতাম। এই চিন্তাটা আপনার মাথায় সবচেয়ে বেশি আসবে যখন আপনি সীমানার কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যাবেন। অর্থাৎ উত্তরবঙ্গে এই জায়গাগুলোতে ঘুরতে গিয়ে আমাদের এই ফিলিংসটা খুব বেশি হয়েছে। যদি সীমানাটা না থাকতো তাহলে কত সুন্দর ঘুরে আসা যেত। ইভেন উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে ঘুরতে গিয়ে আমাদের বেশ কয়েকবার এমন সিচুয়েশনেও পড়তে হয়েছে যে আমরা মোটামুটি ইন্ডিয়ার ভেতরে তখন, অর্থাৎ বর্ডার আউটপোস্ট পার হয়ে চলে গেছি। তখন মনে হয়েছে, এই সীমানা পারটা যদি না থাকতো তাহলে কত সুন্দর সামনে থেকে আরেকটু ঘুরে আসতে পারতাম। আজকের ঘোরাঘুরি বেসিক্যালি একদম তেঁতুলিয়ার আশপাশের এলাকাতেই। বিকালে যাবো বাংলা বান্ধব প্যারেড দেখতে, আর তাছাড়া এই যে এরকম গ্রামে গঞ্জের পথে ঘাটে মেঠো প্রান্তরে। কোন দিকে যাবেন? বামের রাস্তা পরিষ্কার ভালো পাকা রাস্তা, ডানের রাস্তা হচ্ছে গিয়ে মাটির রাস্তা, অফ রোডিং করতে যাওয়া যেতে পারে। এটা একবারে মধুপুর ভাওয়ালগড়ের মতন দেখতে, একদমই। এই পাশেরটা দেখতে শ্রীমঙ্গলের কমলগঞ্জ এলাকার মতন, এই পাশটা দেখতে মধুপুর ভাওয়ালগড়ের মতন। অফ রোডিং করে আসি। আই এম মিসিং দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে ড্রোন, আরেকটা হচ্ছে গিয়ে একটা অফরোডিং বাইক। অফরোডিং না, ট্যুরিং বাইক, সেটা হলো সিবিএক্স অথবা কেপিটি। সিবিএক্স হলে বেটার।
ওহো, এ বলে না একদম মধুপুর ভালো গড়ের মতন না? অবশ্য মধুপুরের গড়ের বনটা আরেকটু ঘন। বলেন এসব জায়গায় ক্যামেরা বন্ধ করতে মন চায়? ওরে বাবা গো, এ কি অফরোড রে বাবা, উঠতে না পারলে আজকে খবর আছে। ওরে আল্লাহ, এ কি রোড বাপরে, শরীর পুরো ঝাঁকুনি দিয়ে উঠলো। অস্থির জায়গা, অস্থির। তেঁতুলিয়ায় আসলে অবশ্যই তেঁতুলিয়ার আঁকেবাঁকে অলিতে গলিতে গ্রামে গঞ্জের ভিতরে এইসব জায়গায় ঘুরতে হবে, তাইলে না আপনি অ্যাকচুয়াল বাংলাদেশের ফিল পাবেন। কেউ মনে হয় আসেও না এখানে। বাংলাদেশের বর্ডার পোস্ট। তো এটা হচ্ছে উপজেলার, অর্থাৎ তেঁতুলিয়ার শেষ চা বাগান এবং বলতে পারেন বাংলাদেশেরও সীমান্ত, তাই তো? ও যে ওটা তো ইন্ডিয়ার ব্রিজ। ও ও, ওইটা হচ্ছে কাঁটাতারের সীমান্ত না? আর এটা হচ্ছে গিয়ে গোবরা নদী, ওই যে ওই পাশে আমরা ওই যে দেখে আসলাম বালুজিটা, এটা হলো চা বাগান। আমরা একদম ভিতরে চলে আসছি, বিনা ভিসায় ইন্ডিয়ায় ঢুকে গেলাম না তো আবার, তাই তো মনে হচ্ছে। এখানে আসলে বিকাল বা ভোরে আসলে খুব ভালো হইতো। হ্যাঁ, সীমান্তের পাড়ের গোবরা নদী, রিয়েলি বিউটিফুল। ওইটা খুব ছোট, পানি নাই বললেই চলে, কাইন্ড অফ একটু দেখে বান্দরবানের নদীর ফিলও দিচ্ছে হালকা একটু, বান্দরবানের ঝিরিগুলার মতন। ওই যে ইন্ডিয়ার, ওটা তো ইন্ডিয়া না? এটা ইন্ডিয়ার চা বাগান। ও এটাও ইন্ডিয়া। ইন্ডিয়া, উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ। সূর্যের আলোর জন্য আমার চেহারা দেখা যাচ্ছে না। আমরা এখন আছি সীমান্তে, গোবরা নদীর সামনে। ওইটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার চা বাগান, সামনে গোবরা নদী, যদিও নদীতে কোনো পানি নাই। এটা হচ্ছে খুব ছোট একটা নদী, একটু বান্দরবানের ফিলও দেয় কারণ বালি আছে এবং পানির স্রোত খুব কম। কিন্তু এখানের যে সিনারিও, এটা ব্রেথ টেকিং। আমার মনে হয় না যারা ভিডিও টিডিও বানান বা ব্লগ করেন কেউই বোধহয় এখানে কোনোদিন আসছেন, এলাকাবাসী ছাড়া আমরা কাউকে দেখিও নাই। আমার কাজ হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে দুর্গম দুর্গম জায়গাগুলা, আমার ইচ্ছা এবং আমার স্বপ্ন, এবং আমি এটাই করি, যে জায়গাগুলোতে মানুষজন ঘোরাঘুরি করে না, যায় না নর্মালি, সেসব জায়গাতে গিয়ে আমি বসে থাকি। নর্মালি মানুষজন যাচ্ছে দেখতেছে, সেসব জায়গার তো ভিডিও আপনারা অহরহ দেখেন, নিজেরাও যান, দর্শনীয় স্থান। সেই দর্শনীয় স্থানে গিয়ে কোনো লাভ আছে? যেতে হবে এই ধরনের জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে কেউ সাধারণত যায় না, সচরাচর যায় না। আর এটা বাইক না থাকলে আসলে আমি কখনোই আসতে পারতাম না। ওহ ইয়াস, এক টানে উঠে গেছি। পারিবারিক চা বাগান, নিজেরা এখানে চা চাষ করবে, উঠাবে, পিয়া করবে, রেডি করবে, খাবে, নিজেরা খাবে। ঘরের মানুষের ঘর বাড়ির মধ্যে চা বাগান বানায় রাখছে। বাট যেসব রাস্তা দিয়ে রাইড করতেছি না, একবারে গ্রামের মধ্যে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। ওফ, আমি বলছিলাম না যে আমরা এসে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উত্তরবঙ্গের মানুষের সাথে মিশবো, মানুষের কালচারকে দেখবো, মানুষের পরিবেশ পরিস্থিতি সবকিছুর সাথে নিজেদেরকে একাত্ম করার চেষ্টা করবো। এই একাত্ম করার একটা প্রয়াসই হচ্ছে গিয়ে এই গ্রামের মধ্যে এই সকল গ্রাম্য রাস্তা দিয়ে রাইড করা। আমরা তো আসলে রাইড করতেই আসছি, আমাদের ঘোরাঘুরির মাধ্যমটাই তো বাইকে। হয়তো মানুষের বাসা বাড়িতে আমরা এখন ঢুকে বসে গল্প করার সময় পাচ্ছি না, করতে পারতেছি না, কিন্তু অবশ্যই কোনো না কোনো সময় আসবো, এসে এভাবে মানুষের বাসা বাড়িতে বসবো, গল্প করবো, খাবো, তাদের জীবনযাত্রা, তাদের চিন্তাভাবনা, তাদের আইডিওলজি, এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা জানতে থাকবো, জানার চেষ্টা করবো। এখন শুধু প্রকৃতিটাই দেখি, এই যে এগুলো হচ্ছে সব গ্রাম্য পারিবারিক চা বাগান। মানে এরা এখানে ধান চাষ করার মতো চা চাষ করে।
আমি শ্যাডেলিং করতেছি। ভাই এত সুন্দর জ্ঞান। এই হচ্ছে চায়ের লিস্ট, হোটেল বড়বিল্লা এন্ড কাঁচা পাতা চা। এখানে হচ্ছে সব মিলে 60 রকমের চা এবং কফি আছে। মাগুরা এটার নাম, মাগুরা জেলাও তো আছে এবং এটা পঞ্চগড় তেঁতুলিয়ার মাগুরা এলাকা, এখানে মাগুরা গ্রাম। যার যেটা মন চায় সে সেটা এসে এখানে খেয়ে ফেলতে পারবেন। এবং দামও আমার কাছে কম্পারেটিভলি অনেক রিজনেবল মনে হচ্ছে কম্পেয়ারিং টু শ্রীমঙ্গল, তাই না ভাই? শ্রীমঙ্গল বলেন আর ঢাকা বলেন, মাছপেটা ঠিক আছে। হ্যাঁ, ঢাকা এবং শ্রীমঙ্গল থেকে প্রাইস অনেক রিজনেবল। অ্যান্ড এখানে একটা বিশাল বড় দিঘি আছে, দিঘি দেখে আমার পুকুরে ডুব দিয়ে গোসল করতে মন চাইতেছে। কাঁচা পাতার চা, স্মেলটা খুব সুন্দর আসতেছে। কখনো কাঁচা চা পাতার চা আমি খাইনি, তবে দেখতে খুব বেশি প্লিজেন্ট মনে হচ্ছে না, কিন্তু স্মেলটা খুব সুন্দর। একটু গুড়ের দ্রবণ টাইপ লাগতেছে। বাট আমি এক চুমুক খাইছি, খেয়ে আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে রিফ্রেশিং চা বোধহয় আমি খুব কমই খাইছি। স্মেল, ফ্রেগ্রেন্স এবং রিফ্রেশনেসটা খুব সুন্দর, লাল চা টাইপের আর কি, দুধ দেওয়া নাই, খুবই রিফ্রেশিং চা, খুবই এত আরাম লাগতেছে খাইতে। সেকেন্ড যে চাটা খাচ্ছি এটা হলো তেঁতুলের চা। এটা তেঁতুলের গুড় না, তেঁতুলের জলপাইয়ের মিক্সড। এটাও দেখতে আসলে একটা ককটেল, ওই যে ইসের মতন লাগতেছে, তেঁতুলের যে সস দেয় ইসের মধ্যে, তেঁতুলের সসের মতন লাগতেছে দেখতে, কিন্তু খেতে ভালো। মানে দেখতে যেমনই হোক, অনেক সময় আমরা বলি না আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, এখানে আসলে আগে গুণ বিচারী তারপর দর্শনধারী। অবশ্যই কেউ যদি পঞ্চগড় তেঁতুলিয়া এলাকায় ঘুরতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে হোটেল বড়বিল্লা, এই হোটেল বড়বিল্লা এসে চা টেস্ট করতে পারেন। বিভিন্ন ধরনের চা এখানে পাবেন, কিনতে পারবেন, অ্যান্ড দিস টেস্ট রিয়েলি গুড, অ্যাটলিস্ট শ্রীমঙ্গলের নীলকণ্ঠ কেবিনের থেকে বেটার। আমরা এখন যে জায়গায় আছি সেটা হলো গিয়ে একটা সীমানা পিলারের সামনে, মানুষজন এখানে আসে। এই চা বাগান যেটা, সেই চা বাগানটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার চা বাগান বেসিকলি। তো আমরা এখানে দাঁড়াইলাম, ওই যে কেলটুদা আর হচ্ছে গিয়ে আমি দাঁড়াইলাম। এই পাশেরটা আবার হচ্ছে বাংলাদেশের অঞ্চল, এইটা হচ্ছে ইন্ডিয়া, মানে এই চা পিলারের ওই পাশে। তবে মানুষজন নেমে এই পাশে চা বাগান ঘুরতে যাইতে পারে সাধারণত, কেউ কিছু বলে না। আর এটা হচ্ছে তেঁতুলিয়া যাওয়ার রাস্তা। আমরা মূলত ঘুরতে বের হয়েছি তেঁতুলিয়ার আশপাশেই, সেই জায়গাতে এটা দেখাইলাম। একটু নেমে দেখা যাক এই চা বাগানে কত দূর যাওয়া যায়, আবার গুলি টুলি না করে ভাই, আমি খুব ভয় থাকি। এই যে সাদা পতাকা ঝুলানো, এই যে এটা হচ্ছে গিয়ে পিলার বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, অ্যান্ড আমি পিলারের মধ্যে এখানে দাঁড়ানো। এই হচ্ছে গিয়ে তেঁতুলিয়া। আশপাশের সিনারিও অস্থির লেভেলের সুন্দর, জাস্ট আনইমাজিনেবল সুন্দর। তবে সমতলের চা বাগান, কোনোটাই পাহাড়ের না। চা বাগান বেশ একদম শুনশান, আশপাশে মানুষজন তেমন নাই। এটার সামনে হচ্ছে তেঁতুলিয়ায় যাওয়ার রাস্তা, এটা এই পাশে হচ্ছে পঞ্চগড়, এদিক হচ্ছে তেঁতুলিয়া। আমরা তেঁতুলিয়ার দিক থেকে আসলাম, অ্যান্ড এটা হচ্ছে কি একটা উল্লেখযোগ্য স্থান তেঁতুলিয়া, যেখানে এসে ঘোরা যেতে পারে। চা বাগানের ভিতরে প্রবাবলি যেতে দেয়, আর আমরা এখন যাচ্ছি না। আমরা যাওয়ার পথে যে পরিমাণ চা বাগান দেখছি আর যেসব জায়গা দেখছি, এখানে আর ঘোরার কোনো দরকার নেই। বাট চা বাগানটা সুন্দর। ওই যে দূরে হচ্ছে গিয়ে কাঁটাতারের বেড়া, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। ভর্তা, আলু ভাজি, ট্যাংরা মাছের ঝোল, হাঁসের মাংস অ্যান্ড বাইম মাছের তরকারি। কালার দেখে খুব ভালো লাগছে, খুবই সুন্দর কালার, একদম ন্যাচারাল কালারই, সেরকম ঢাকার মতন খুব এক্সাগারেট কিছু না। আর ভর্তার টেস্ট যথেষ্ট ভালো, আলু ভাজির টেস্ট যথেষ্ট। মূল কথা হচ্ছে এইদিকে এসে যাই খাইছি সব কিছুতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বা ঢাকা শহরে আমরা যখন খাই তখন যত ভালো খাবারই খাই কখনো। আমরা এখন যেটা খাচ্ছি শব্দ হচ্ছে জায়গায় প্রচুর, কিন্তু এই
ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা, সম্ভবত মহানন্দা নদীর ট্যাংরা বা অন্য কোনো বিল বা কোথাও ট্যাংরা। আমি বোধহয় আমার লাইফে এত স্বাদের ট্যাংরা মাছ মনে হয় না। ঢাকা শহরে তো এগুলো পাওয়ার কল্পনা করতে না, একদম লালচে কালারের মাছ, এত নরম এবং এত স্বাদ এটার। গ্রামে আসতে হয় এই জন্য, যারা শুধু কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি করেন, রিসোর্টে গিয়ে থাকতে চান, তারা এগুলোর টেস্ট কখনোই ফিল করতে পারবে না। নর্থ বেঙ্গল এক্সপেডিশনের আজকে সেকেন্ড দিনের বিকাল সেশন। আমাদের আজকের ডেস্টিনেশন বাংলাদেশের সব থেকে উত্তরের স্থান বাংলাবান্ধা 0 পয়েন্ট। বাংলাবান্ধা 0 পয়েন্টে বিএসএফ বিজিবির একটা সম্মিলিত প্যারেড হয় প্রত্যেক শনি এবং মঙ্গলবার। আমরা আসলে আমাদের ট্যুর প্ল্যানটা সেভাবেই সাজাইছি, অর্থাৎ প্রত্যেক শনি এবং মঙ্গলবারের মধ্যে এমন একটা দিনে আমরা বাংলাবান্ধা গিয়ে পৌঁছাবো যেদিন হচ্ছে কি আমরা প্যারেডটা দেখতে পারবো। সো আজকে মঙ্গলবার 29 অক্টোবর, অ্যান্ড আমরা আজকে যাচ্ছি বাংলাবান্ধার দিকে। তার মানে আজকেও আমরা তেঁতুলিয়াতে থাকবো। আজকে বিকালে আমাদের টার্গেট হলো ওই প্যারেডটা দেখা। এই প্যারেডটা দেখা একটা রেয়ার ইভেন্ট, দুই দেশের যৌথ পরিচালনায় বিজিবি এবং বিএসএফের পরিচালনায় একটা প্যারেড হচ্ছে, দেখতে সুন্দর এবং ভালো। যারা আমি মিলিটারি ইনস্টিটিউশনে পড়াশোনা করার কারণে আমার কাছে এই ধরনের প্যারেড দেখতে খুবই ভালো লাগে। আমরা রণচণ্ডীতে চলে আসছি। এই রাস্তাটা অনেক ওয়াইড, কিন্তু রাস্তাটা ভালো না, অর্থাৎ রাস্তাটা একদমই আনইভেন। এখানের পিচিংটা ভালোভাবে হয় নাই, অ্যান্ড সেই কারণে হচ্ছে কি রাস্তা খুবই বাম্পি। আর ধুলা তো আছেই, ট্রাক তো মাশাল্লাহ। এখান থেকে যেহেতু ল্যান্ডপোর্ট আছে, ল্যান্ডপোর্ট থেকে তো জিনিসপত্র আসে, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য সিনারি অফ দিস প্লেস। মানে বাংলাদেশের গ্রামগুলা এত সুন্দর, এত সুন্দর, কেন এত সুন্দর? একটু কম সুন্দর হইলে তো হইতো। আমি দেশ ছেড়ে চলে যেতে চাই। এখন যদি এত সুন্দর সুন্দর সিনারি দেখি, তাইলে ভাই দেশ ছেড়ে কি যাইতে মন চায়? দেশ ছেড়ে তো যাইতে মন চায় না। পাখির হাগা দেখে কেমন লেগেছে আপনার পুরো রাস্তা? পাখি হাগার জায়গা পায় না। ঠিক ভাইজারের একদম মাঝখানে হাঁকছে, একদম মাঝখানে। তার কি সীমানা, মানে নিশানা দেখছেন? অস্থির টার্গেট। ওরে এরে ধরে হচ্ছে গিয়ে ওই অলিম্পিকের শুটিংয়ে পাঠাতে হবে। আমরা প্যারেড দেখলাম মঙ্গলবারের, অর্থাৎ রিট্রিট প্যারেড, যেটা ইট ওয়াজ ভেরি ফান টু ওয়াচ অ্যান্ড ভেরি চেরিশিং টু মাই আইস টু ওয়াচ। আসলে জোস জিনিস। তবে যারা এখানে ঘুরতে আসেন, সময় করে এসে এই প্যারেডটা দেখা উচিত। আর আমাদের খুব ভালো লাগছে এই প্যারেডটা দেখার পরে। এটা বাংলাদেশ ভারত দুইটার সম্মিলিত অংশগ্রহণে এই প্যারেডটা হয়, অ্যান্ড এটা একটা ভ্রাতৃত্ব বন্ধন, মেলবন্ধন যেটাই বলেন। এই ভ্রাতৃত্বটা যদি আসলেই প্রিভেল করতো তাহলে তো খুব ভালো হতো। শুধু প্যারেডে দেখানো ভ্রাতৃত্ব না করে রিয়েল লাইফের ভ্রাতৃত্বটা দেখতেই আমরা আসলে চাই। সেটাই দুই দেশের মধ্যে থাকুক, সবসময় থাকুক। কেউ কাউরে বাড়া ভাতে হাত পা কিছুই না দিক, এটাই আসলে আমাদের চাওয়া। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ, এখন এটা বললে আবার হচ্ছে গিয়ে আমি বিএনপি পন্থী হয়ে যাব। বাংলাদেশ জিন্দাবাদ, আগে তো জয় বাংলা বললে হয়ে যেত, এখন বাংলাদেশ জিন্দাবাদ বললে কি বিএনপি পন্থী হয়ে যাই। তো যেটাই হোক সেটাই হোক, লং লিভ বাংলাদেশ, নট লং লিভ বাংলাদেশ। বাংলাদেশ শুড চেরিশ অ্যান্ড লিভ ফর এভার।
আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে মহানন্দার পাড়, একদম সীমান্ত ঘেঁষে দেখবো মহানন্দাটা হচ্ছে বাংলাবন্ধ জিরো ঘাটে টেকা। বদুলি প্রায় চলে আসছে, তো সন্ধ্যা হবে হবে ভাব, 5:16 বাজে। আমরা যাচ্ছে এখন একদম মহানন্দার পাড়ে, চেষ্টা করবো যাতে যাওয়া যায়। আসলে আমাকে বলছিলেন আমাদের কাজ হচ্ছে সব থেকে অদ্ভুত অদ্ভুত একদম মহানন্দার যাই না সেই জায়গাগুলোতে এই জায়গা চলে যাচ্ছি মহানন্দার পাড়ে। আসলে এইসব জায়গা এগুলো কি টুরিস্ট স্পট হতে পারে? টুরিস্ট স্পট হচ্ছে আমাদের কাছে যেখানে গিয়ে আমি একদম বসে একটু শান্তি পাবো, একটু রিল্যাক্স পাবো, দেখে আমার কাছে ভালো লাগে। ক্যামেরা কতটুকু আসতে জানি না, যদি সামনে মন করে। এই যে ডানে হচ্ছে মহানন্দা। আমরা এখন আছি একবারে মহানন্দার পাড়ে, এই যে সীমান্ত, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, অ্যান্ড আমার পিছে যে জায়গাটা এইটা হচ্ছে বিশাল বড় একটা বট গাছ। আই নো এগুলো আসলে কোনো টুরিস্ট স্পট না, এগুলো হচ্ছে আমাদের রিল্যাক্সেশন স্পট। আমরা এই জায়গাগুলোতে এসে রিল্যাক্স করি, নিজেদের মতন করে এনজয় করি। আমার ভিডিও যারা দেখেন দেখতে চান তারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি কখনোই ট্র্যাডিশনাল টুরিস্ট স্পটে যেতে পছন্দ করি না। আমার কাছে ঘোরাঘুরি মানে হচ্ছে আমি কোনো আনএক্সপ্লোর্ড জায়গায় যাব, আনএক্সপ্লোর্ড জায়গায় নতুন যাব, পা রাখবো, এক্সপেডিশন করব, আনসিন বিউটিটাকে তুলে আনবো। যদি আমার কাছে ড্রোন নাই, এই ট্যুরে আমি সবচেয়ে বেশি মিস করছি এই ড্রোনটাকে। ড্রোন যদি আমার থাকতো তাহলে এখানে যে সিনেমাটিক বিউটি আসতো এটা দেখলে আপনার পাগল হয়ে যেতেন। বাট এই যে এই জায়গাগুলোতে আপনারা যারা আমার মতন নিজেরা এসে রিল্যাক্স করতে চান, টুরিস্ট স্পটের ভিড় ভাট্টা এগুলো না সামলাইতে চান, তারা এরকম বিকাল টাইমে এই মহানন্দার পাড়ে এসে বসে রিল্যাক্স করতে পারেন, আড্ডা দিতে পারেন, মানুষের সাথে পরিচিত হতে পারেন। ও নাইস নাইস পোজ। আর একটা ছবি তুলি, এখানে এভাবে বসে থাকেন। জয় 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 বাবা, জয় বাবা কেলটুদা। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা বাংলা পান্থার এই পাশে গ্রামে এখন রাইড করা শুরু করছি। এখানে আসলাম, ভাই এটা কি সিনারি, মানে এটার গ্রিনারি কি সুন্দর, এটার মানে আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্লেইন হাউ বিউটিফুল দিস প্লেস ইজ। শীত নেমে যাওয়ার মতন অবস্থা, আমার সানগ্লাস অর্থাৎ আমার চশমা ফাইজার গোলা হয়ে যাচ্ছে। এখানে এত সুন্দর ঘাস কি বলতেছি, এত সুন্দর ধানটা হালকা সোনালি রং ধারণ করতেছে, পেকে যাবে ভাব। যদি কিছু চোখ যাচ্ছে ধান, আর ওই পাশে গাছপালা, বাড়িঘর, সামনে কুয়াশা নামতেছে। ওফ, জাস্ট একটা ড্রোন, শুধু একটা ড্রোন যদি থাকতো তাইলে ভাই কোনো কথাই ছিল না। কি এক্সপ্লোর করলাম, কি দেখলাম, এটা আমি উত্তরবঙ্গে এসে কি দেখতেছি এগুলো। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে এটা বলার কোনো ভাষা নাই, এত সুন্দর সিনারি আমি দেখতেছি। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আমরা শাপলা হোটেলে খাইতে আসছি রাত্রেবেলা। আমাদের টার্গেট হচ্ছে বিভিন্ন যে কয়টা হোটেল তেঁতুলিয়া বাজারে আছে সবগুলোতে খাবো। তো এটা হচ্ছে মুরগির মাংস, এটা নাকি 70 টাকা। এটা হচ্ছে গরুর মাংস, আমি জানি না কয় পিস দিচ্ছে, 1 2 3 4 5 6 পিস দিচ্ছে। 6 পিস হচ্ছে 140 টাকা। মুরগি কয় পিস এরকম 1 2 3 4 5 6 পিস আছে, 6 7 পিস আছে, ছোট ছোট পিস, বাট 70 টাকা। আমি খুঁজে বুঝে পাইতেছি না যে কেমনে 70 টাকা এবং 140 টাকা এই পরিমাণ মুরগি আর গরুর মাংস দিতে পারে। আমার কাছে মনে হয় মানে এত চিপ, এটা আমরা প্রসেস করতে পারতেছি না, আমাদের ব্রেন কাজ করতেছে না, ব্রেন ইজ নট ব্রেইনিং। এত কম দামেও আসলে খাবার দাবার পাওয়া যায়। ঢাকা শহরে এই মুরগি এবং এই গরু যদি আমি খাইতে যাইতাম, গরুর মাংসের দাম হয়তো 200 টাকা, মুরগির মাংসের দাম হয়তো মিনিমাম 150 টাকা, অথবা গরুর মাংসের দাম হয়তো 230-40 টাকা। গরুর মাংসের টেস্ট হচ্ছে খুব ইউনিক। প্রথম কামড়ে খুবই উইয়ার্ড ফিল হবে, তারপরে মনে হবে মজা তো খাইতে একদম বাসা রান্না করার মতন। মুরগিটা ভাই মশলার পরিমাণও ভালো, ঝোলও ভালো, মুরগিটা একদম বাসা রান্না মনে হচ্ছে খেতে, মানে মনে হচ্ছে যে গ্রামের বাড়িতে নানি রান্না করছে এরকম।